আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আপনি কিভাবে উদ্যোক্তা হয়েছেন, আপনার গল্পটা কি। আমি তো নিজের বলার মতো গল্পে অনেকের গল্প শেয়ার করছি, অনেকের গল্প এনে আমি শোনাচ্ছি, কিন্তু অনেকেই জানতে চান যে আমার গল্পটা কি, এবং আমার গল্পটা হয়তো আপনাদের কাউকে কাউকে কিছুটা অনুপ্রেরণা দিতে পারে। সেই জন্য আমার গল্পটাও আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করছি যে আমি কিভাবে উদ্যোক্তা হলাম এবং আমার জার্নিটা কেমন ছিল। মোটেও সহজ কোনো জার্নি ছিল না। আমি একেবারে গ্রামের একটা ছেলে, গ্রাম থেকে উঠে আসা। এসএসসি পর্যন্ত আমি গ্রামে লেখাপড়া করেছি, যৌথ পরিবারে বড় হয়েছি। একটা সকালে একটা পিঠা তিনজনে ভাগ করে খেয়েছি। এটা শেয়ারিং ছিল, কোনো অভাবের কারণে না। মানে আমরা ওই চুলার পাশে শীতকালে গরম গরম পিঠা হতে থাকে, আর একটা যখনই হয় ওইটাকে তিন ভাগ করে আমরা তিনজন খেতাম, আরেকটা হলে আবার তিন ভাগ করে তিনজন, এভাবে করে বড় হওয়া। এবং এই যৌথ পরিবার আমাকে আসলে অনেক কিছু শিখিয়েছে। শেয়ার করা, কেয়ার করা, কীভাবে পড়ে গেলে বারবার উঠে দাঁড়াতে হয় সেটা আমাকে শিখিয়েছে। তারপর উচ্চশিক্ষার্থে আমি ঢাকায় আসি। রেজাল্ট মোটামুটি অ্যাভারেজ ছিল। এসএসসিতে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। তারপরে আমি এসএসসি ভর্তি হওয়ার জন্য ঢাকাতে আসি। স্বাভাবিকভাবে আমি সারা জীবন একটা কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিলাম। ঢাকায় এসে হঠাৎ করে স্বাধীন হয়ে গেলাম, কোনো অভিভাবক নাই চোখের সামনে, যার কারণে লেখাপড়ায় খুব একটা মনোযোগ ছিল না। আর এমনিতেও আমি লেখাপড়ায় একটু ফাঁকিবাজ ছিলাম বরাবরের মতোই। তো যেটা হলো, প্রথম বছরে আমি তিতুমির কলেজে পড়তাম। আমি প্রথম বছরেই আমি আইএসসি, তখন আমি ইন্টারমিডিয়েট সায়েন্সে এবং ম্যাট্রিক সায়েন্সে ছিল, কারণ বাবার স্বপ্ন ছিল আমি ইঞ্জিনিয়ারিং পড়ব। প্রথম বছরেই আমি ইন্টারমিডিয়েট ফেল করে ফেলি। এবং ফেল করার পর যেটা হয়, যৌথ পরিবারে যেটা বলছিলাম যে সবাই আমাকে নিয়ে নানান কথাবার্তা বলা শুরু করে যে বাবার এক ছেলে নষ্ট হয়ে গেছে, উচ্ছন্নে চলে গেছে, কিছুই হবে না। আমি বেশ কয়েকবার পরিকল্পনা করেছিলাম ঘর থেকে বের হয়ে যাব। এরকম একটা পরিকল্পনা করতে গিয়ে তখন যখন ভাবছিলাম যে এত কথা আমি নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছিল, যদিও এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ আমি দায়ী, কারণ আমি লেখাপড়া করি নাই, তারপরেও এত কথা আমি নিতে পারছিলাম না। ঠিক এরকম একটা সময় আমার বাবা ঢাকায় আসেন, এসে আমাকে বলেন যে বাবা, তুমি আবার শুরু করো, তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তুমি পারবে। এই কথাটা আমার মনে হয় যেন আমি অনেক হতাশার মধ্যে কিছু একটা পেলাম, এবং আমি লেখাপড়া কিছুটা করার চেষ্টা করলাম। তারপরেও রেজাল্ট খুব একটা ভালো হয়নি, সেকেন্ড ডিভিশন পেলাম পরের বছর। তারপরে যেটা হলো যে আবার আমাকে নিয়ে হাসি ঠাট্টা, আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, ওকে দিয়ে কিছু হবে না জীবনে, হয়তো মাস্টারি করবে বা কোনো একটা চাকরি কোনো রকম করবে, এইরকমভাবে দিন যাবে। কারণ আমি ততদিনে আমার বাবার স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছি। ইঞ্জিনিয়ারিং পড়ার মার্কসই পাই নাই আমি, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট মিলে আমি কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তির পরীক্ষা দিতে পারি নাই, ডাক্তারি তো প্রশ্নই আসে না। এমনকি বাংলাদেশের সকল ইউনিভার্সিটিগুলো, বড় বড় ঢাকা ইউনিভার্সিটি, চিটং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এইগুলোতে আমি ভর্তি পরীক্ষায় কোথাও চান্স পাইনি। ভীষণভাবে ভেঙে পড়ি। এগেইন আমাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা শুরু হয় যে ওর তো লাইফ শেষ। তো যাই হোক, এরকম একটা অবস্থায় আমি হঠাৎ করে একেবারে ইউ টার্ন করে সায়েন্স থেকে কমার্সে গিয়ে আমি বিকম ভর্তি হই আবার তিতুমির কলেজে, এবং পাস কোর্সে বিকম। এবং আবারও আমাকে নিয়ে নানান রকমের তুচ্ছতাচ্ছিল্য, আমার বিশেষ করে আমার বন্ধুরা এবং আমার রিলেটিভসরা, যে অনার্স পড়ার যোগ্যতাও হলো না তোমার, তুমি এত খারাপ ছাত্র, কি করবা জীবনে বিকম পাশ করে। বাট আমি বিকম পাশ পড়তে গিয়ে আমি আসলে নিজেকে আবিষ্কার করি। আমি নিজের সঙ্গে কথা বলা শুরু করি তখন থেকে। আমি নিজেকে প্রশ্ন করি যে ইকবাল বাহার, এটা তো তুমি না, তাইলে তোমাকে সবার আস্থা অর্জন করতে হবে। এই যে পরিবার, এই যে যৌথ পরিবার, এই যে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিল, এটার জন্য ওরা দায়ী না, দায়ী আমি। তাহলে আমাকে এটা আবার ঘুরোতে হবে। সেই জন্য আমি যেটা করলাম, ব্যাপকভাবে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি কাজে লাগাতে শুরু করলাম। আমি টিউশনি করতাম, পার্ট টাইম জব করার চেষ্টা করেছি সেই সময়ে, কিন্তু আমাকে পার্ট টাইম জব দেওয়া হয় নাই। বলেছে তুমি তো ইন্টারমিডিয়েট পাস, যদিও আমি বিকম পরীক্ষা দিয়েছি মাত্র তখন, তোমাকে দিয়ে তো আমরা চাকরি দিতে পারবো না। আমি বললাম যে আমার কোনো বেতন লাগবে না, আপনি আমাকে কাজ করার সুযোগ দেন। তো আমি 6 মাস একটা প্রতিষ্ঠানে বিনা বেতনে কাজ করেছি, শুধুমাত্র শেখার আগ্রহ থেকে। তারপর যত স্কিলস শেখা দরকার, কম্পিউটার শেখা, ইংরেজি শেখা, এগুলো সব কিছু আমি একই সঙ্গে টিউশনি করা। মানে আমার দিন রাত কোনো হয় লেখাপড়া, নাইলে স্কিলস, নাইলে চাকরি করা, এইভাবে আমি আমার রুটিন করতে থাকি। এবং যথারীতি আমি গ্র্যাজুয়েশনটা ভালোভাবেই পাশ করি। পাশ করার পরে আমি গিয়ে সিএ ভর্তি হই। সিএ ভর্তি হওয়ার পর দেখি সবাই আমার দিকে ঘুরে তাকানো শুরু করেছে। ততদিনে
ইকবাল, বাহার, জাহিদ, আমার নিকনেম জাহিদ, জাহিদের মতো আমার পরিবারে ভালো ছেলে আর কেউ নাই। খুবই সারাদিন নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছে, লেখাপড়া করছে, কারো সাথে নাই পাচ্ছে নাই, প্রচণ্ড ক্যারিয়ারিস্টিক, যে যেখানে পাঠাচ্ছে। মানে আমি আবার জনপ্রিয় হয়ে গেলাম পরিবারে। তারপরে আমার বন্ধুবান্ধবরা হয়তো অনার্স সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে পড়ছে বা ইঞ্জিনিয়ারিং পড়ছে থার্ড ইয়ারে, আমি ততদিনে কিন্তু রোজগার করা শুরু করেছি। পার্ট টাইম কাজ করি, সিএ পড়ি, সিএতে আপনারা জানেন যে কিছু রোজগার হয়, আমি টিউশনই করি। সো আমার অন্যরকম লাইফ শুরু হয়ে গেল এবং আমার আর পিছনে ফিরে তাকাতে হলো না। এরপরে যেটা হলো, আমি একটা জবে, ফর্মাল জবে ইন্টারভিউ দিই এবং প্রথম ইন্টারভিউতে আমার জব হয়ে যায়। কারণ ওই যে 6 মাস আমি পার্ট টাইম কাজ করেছি কোনো বেতন না নিয়ে, সেইটা আমাকে এই চাকরিতে প্রথম ইন্টারভিউতেই জব পেতে সাহায্য করে এবং এর মধ্যে আমি সব স্কিলসগুলো শিখে ফেলেছি। তারপরে আমি একটা আইটি কোম্পানিতে জয়েন করি এবং এরই মধ্যে যেটা হয়, আমার বিয়ে হয়ে যায় ঘটনাচক্রে। খুব অল্প বয়সে বিয়ে করে ফেলি, সংসারের মানে দায়িত্ব আমার কাঁধে চলে আসে। স্বাভাবিকভাবে আমার ক্যারিয়ারটা নিয়ে আমাকে আরও ভাবতে হয় এবং চাকরি করতে করতে এক পর্যায়ে আমি এর মধ্যে 2-3টা জব সুইচও করি। কিন্তু আমার মধ্যে কতগুলো জিনিস খুব স্ট্রাইক করে। দুটো জিনিস খুব স্ট্রাইক করেছে। একটা হচ্ছে 9টা 5টা আমার পছন্দ হতো না। আমি আসলে চাকরির লাইফেও 8টা 9টা 10টা পর্যন্ত কাজ করতাম কেন, আমি আসলে অন্য ডিপার্টমেন্টগুলো কি কাজ করছে, আমি 5টার পরে 6টার পরে ওইগুলো আমি ফোর্সি করতাম, আমি ওইগুলো দেখতাম, অবজার্ভ করতাম। তো আমাকে নিয়ে অনেকে হাসি ঠাট্টা করতো যে এমডিকে দেখানোর জন্য সে 9টা 10টা পর্যন্ত অফিসে থাকে। বাট আই ডোন্ট কেয়ার, আমি তো জানি আমি কি করছি, আমাকে কিছু একটা করে দেখাতে হবে, এটা আমি জানতাম। সো এইটা আমাকে খুব স্ট্রাইক করতো। আরেকটা হচ্ছে যে আমি অন্যান্য, যেমন আমি যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়েছি, তারপরে আমি অ্যাকাউন্টসে কাজ করছি, কিন্তু আমার অন্য ডিপার্টমেন্টের কাজগুলো আমার করতে খুব ভালো লাগতো, যেমন মার্কেটিং, ব্র্যান্ডিং, কাস্টমার কেয়ার, এইচআর, বিজনেস ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোতে আমার কাজ করতে ভালো লাগতো এবং আমি সবসময় ওইগুলোতে গিয়ে আমি একটু নাক গলানোর চেষ্টা করতাম। তখন আমার মনে হলো আমার তো নিজের একটা প্রতিষ্ঠান দরকার, তাহলে আমি সব ডিপার্টমেন্টে কাজ করতে পারবো। এইটা মূলত এই দুইটা জিনিস, 9টা 5টা এবং অন্য ডিপার্টমেন্টে কাজ করার একটা আগ্রহ, এইটা আমাকে উদ্যোক্তা হতে, নিজের ভেতরে প্রশ্ন তৈরি করে যে আমার একটা প্রতিষ্ঠান দরকার। যথারীতি আমরা 5 বন্ধু মিলে একটা প্রতিষ্ঠান করার পরিকল্পনা করি এবং 6 মাসের মাথায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। কারণ আমরা যখন প্রায় সিদ্ধান্ত নিলাম আমরা চাকরি ছেড়ে দিব এবং কোম্পানি শুরু করব, তখন আমার বাকি 4 বন্ধু বললো যে সম্ভব না দোস্ত, কারণ সংসার আছে, ফ্যামিলি আছে, ফিক্সড একটা স্যালারি পাই, সো আমার পক্ষে চাকরি ছাড়া সম্ভব না। কেউই চাকরি ছাড়তে রাজি হলো না। পরে ওই কোম্পানিটা কিন্তু আমার হলো না। এরপর আমি আরও একটা উদ্যোগ নেই, আরও 1-2টা ছোটো ছোটো উদ্যোগ নেই, যেগুলো ফেল করে। পরবর্তীতে আমি একটা উদ্যোগ নেই যেটার বয়স প্রায় 17 বছর শেষ হয়ে গেল, অপটিম্যাক্স কমিউনিকেশন। এটা একটা ন্যাশনাল ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানি। এইটার আমি উদ্যোগ নেই এবং এইটা বাস্তবায়নের কাজ শুরু করি এবং আমি একই সঙ্গে জবও করতাম, আবার এই বিজনেসটারও আমি শুরু করি, পাশাপাশি পার্ট টাইম বিজনেসটাও শুরু করি। আমি তখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি, সিঙ্গার বাংলাদেশে জেনারেল ম্যানেজার হয়ে যাই খুব অল্প বয়সে। কারণ আমি আসলে যেখানে যে কাজ করতাম ভীষণ মনোযোগ দিয়ে 100% ডেডিকেশন দিয়ে কাজ করতাম, যার কারণে আমার খুব বেশি কষ্ট করতে হয় নাই প্রমোশন পেতে, ভালো বেতন পেতে, অফিস থেকে নানান ফ্যাসিলিটিস পেতে আমার খুব বেশি সময় লাগে নাই। যেখানে যেতাম আমাকে খুব পছন্দ করতাম, আমাকে ছাড়তে চাইতো না, কারণ আমি কাজে খুব স্কিল্ড ছিলাম। পড়ালেখায় হয়তো ভালো ছিলাম না, কিন্তু কাজে খুবই স্কিল্ড ছিলাম। তো যার কারণে এরপরে হঠাৎ করে আমার অপটিম্যাক্সের, মানে আমি যে কোম্পানিটা শুরু করি সেটারও কিছু ক্রাইসিস শুরু হয়। কোম্পানি চলছিল না, লসে যাচ্ছিল, ব্যাংক লোন ছিল, ডিফল্ট হয়ে যাচ্ছিলাম, নানান কারণে একটা ব্যাপক খারাপ পরিস্থিতির মধ্যে আমার বাবা ওই মুহূর্তে আমার হাতের উপর মারা যান এবং আমার ঘোর অন্ধকার চারিদিকে। আমার বাবার প্রপার্টি কোথায় কী আছে আমি কিছু জানি না, কিছুই বলে যান নেই, হুট করে মারা গেলেন। এর মধ্যে আমার কোম্পানি যে স্বপ্ন দেখেছি সেটাও যে কোনো মুহূর্তে বন্ধের পরিক্রম, মানে চলবে কি জানি না, চাকরি করব কি না, এরকম একটা পরিস্থিতিতে আমার পরিবার থেকে বলা হলো যে তোমার এইসব ব্যবসা করার দরকার নেই, তুমি চাকরি করো, মাল্টিন্যাশনাল কোম্পানি, খুব ভালো বেতন, অফিস থেকে গাড়ি পাচ্ছ, এভরিথিং সেট, আমাদের কিছু দরকার নেই। এবং আমি তো ঘুমাতে পারি না, আমার ঘুম আসে না, সারা রাত আমি জেগে থাকি যে এটা তো হতে পারে না, আমার এত বড় স্বপ্ন, এরকম একটা কোম্পানি আমি ফর্ম করলাম, এখন সেটা চলছে না বলে আমার এত বড় স্বপ্ন নষ্ট হয়ে যাবে, এটা তো হতে পারে না। এক পর্যায়ে আমি আমার লোভনীয় চাকরি ইস্তফা দিয়ে রিজাইন করে আমি আমার প্রতিষ্ঠানে বসি এবং দিন রাত
নানান পরিশ্রম করে আমি প্রায় 18, 19, 20 ঘন্টা কাজ করতাম। পরিশ্রম করে আমি এই কোম্পানিটাকে আলটিমেটলি ঘুরে দাঁড়ায় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন এটার বয়স 17 বছর পার হয়ে গেছে। সো এরপরে আমি আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করি। আরও 2-3টা উদ্যোগ আমি নিয়েছিলাম যেগুলো কিছুদিন চলার পরে ফেল করেছে। এরপরে আমি আরও কিছু উদ্যোগ নেই। Aladdin.com একটা ই-কমার্স, শেরেবাংলা 64 একটা আরেকটা ই-কমার্স আমি করেছি। তারপর স্কিল আপ বাংলাদেশ একটা করেছি আইসিটি ট্রেনিং নিয়ে। সো এরকম আরও কিছু উদ্যোগ, ছোট ছোট উদ্যোগ আমি গ্রহণ করি যেগুলো নিয়ে এখন কাজ করে যাচ্ছি এবং প্রতিনিয়ত একটার পর একটা উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি আল্লাহর রহমতে। তো আসলে যে পুরো বিষয়টাতে যেটা হয়, এবং এর মাঝখানে আরও অনেক শখের কাজ ছিল। আমি কিছুদিন টেলিভিশনে খবর পড়েছি, এটা একটা আমার শখ ছিল, অনেক আগে শখটা ছিল, 10-15 বছর আগে। তখন এই শখটাকে মাটি চাপা দিয়েছিলাম। যখন একটু সেটেল হয়ে দাঁড়িয়েছি তখন মনে হলো এই শখটাও পূরণ করি, সেটাও করা হয়েছে। এবং আপনারা জানেন আমার আরেকটা প্রতিষ্ঠান আছে ইউটিভি লাইভ, যেটার মধ্য দিয়ে আমি এই মুহূর্তে কথা বলছি, সেটাও আরেকটা নতুন উদ্যোগ। এরকমভাবে অনেকগুলো উদ্যোগের সঙ্গে আমি আস্তে আস্তে জড়িয়ে পড়ি এবং সর্বশেষ গত 3 বছর ধরে যে উদ্যোগটা আপনারা জানেন সেটা হচ্ছে যে ওই যে বলা হয়েছিল যে আমাকে মাস্টারি ছাড়া কিছু হবে না, সেই দোয়াটা কাজে লেগেছে। আমি সত্যিকার অর্থে মাস্টারি করছি এবং আমি প্রাউড টিচার যে আমার শিক্ষার্থীর সংখ্যা সারা বাংলাদেশে এখন প্রায় 5 লক্ষ। সো আই এম সো হ্যাপি যে এই মাস্টারি করার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন এবং বিনামূল্যে সারা বাংলাদেশের মানুষকে 64 জেলা এবং বিশ্বের প্রায় 50টি দেশের মানুষকে, প্রবাসী বাংলাদেশিদেরকে আমি শিখাতে পারছি যে কিভাবে একজন উদ্যোক্তা হতে হবে। এবং আমি হাজারো হাজারো উদ্যোক্তা এর মধ্যে তৈরি করেছি যারা এখন অন্যদেরকে চাকরি দেয়। সো আমি মনে করি যে জীবনে আসলে আমি এই জায়গায় আজকে যতটুকু আমি আসতে পেরেছি আমার বাবা, আমার মায়ের দোয়া, আমার পরিবার তার সহযোগিতা এবং ডেফিনেটলি আমার সততা, আমার পরিশ্রম, আমার লেগে থাকা এবং আমার ডেডিকেশন এটার পিছনে, এবং আমি বলবো আমার লেগে থাকা ভীষণভাবে যে কোনো একটা কাজে, যেমন নিজের বলার মতো গল্প, এটাও লেগে থাকার একটা উদাহরণ। আজকে এখানে মাত্র 164 জনকে নিয়ে শুরু করেছিলাম, 3 বছর ধরে একদিনের জন্য যে প্ল্যাটফর্মটা ঘুমায়নি, আমি প্রতিদিন এটার ক্লাস নিয়েছি। সেটা সম্ভব হয়েছে আমার লেগে থাকা অ্যাটিটিউডের কারণে এবং যেটা আমি ছড়িয়ে দিতে চাচ্ছি সারা বাংলাদেশের তরুণদের মাঝে, যে কোনো একটা উদ্যোগের পিছনে, স্বপ্নের পিছনে কিভাবে লেগে থাকতে হবে। আমি আসলে শুধু স্বপ্ন দেখাচ্ছি না, আপনারা জানেন আমি কিভাবে স্বপ্ন বাস্তবায়ন করতে হয় সেটা আপনাদেরকে প্রতিনিয়ত শেখাচ্ছি এবং এটাই হচ্ছে আমার গল্প। এবং আমি এখন হাজারো লক্ষ গল্প তৈরির উদ্যোগ নিয়েছি এবং সেটা ইনশাল্লাহ করে যাব আমি যতদিন বেঁচে থাকব। তবে আমাকে অনেকে প্রশ্ন করেন নিজের বলার মতো গল্প নিয়ে আমি পাগলামি কেন করছি। আমি আসলে বাংলাদেশের জন্য একটা কাজ করতে চেয়েছি, বাংলাদেশের তরুণদের পাশে দাঁড়াতে চেয়েছি, যেটা বিনামূল্যে কোনো টাকা পয়সা ছাড়া মানুষের জন্য কাজ করি, যাতে করে আমি একদিন যখন থাকবো না, অন্তত যে মানুষটা আমাকে কোনোদিন দেখে নাই, আমার শিক্ষা গ্রহণ করেছে, তার চোখে এক ফোঁটা জল আসে যে আহারে এই মানুষটা থেকে, ইকবাল বাহার থেকে আমি কিছু একটা শিখেছিলাম, যার কারণে আমার জীবনটা বদলে গেছে। সো এইটা হচ্ছে আমার অনুপ্রেরণা, আমার ইচ্ছা, আমার আগ্রহ। সো ফাইনালি একটা কথাই বলবো, জীবনে লিখিত পরীক্ষায় বা সার্টিফিকেট পরীক্ষায় সব জায়গায় সেকেন্ড ডিভিশন পেলেও জীবনের বাকি সব পরীক্ষায় আমার ফার্স্ট ক্লাসটা কখনো হাতছাড়া হয়নি। সেটা সম্পর্ক বলি, বন্ধুত্ব বলি এবং কাজ বলি। সো এটাই আমার জীবনের গল্প এবং আপনাদেরও এরকম অনেক গল্প তৈরি করার জন্য আমি আমার বাকি জীবনটা উৎসর্গ করলাম।